ইউসরাত বসে কোনো রকম হাত দ্বারা টেনেটুনে চাদর সরায়। এভাবে চাদর সরাতে গিয়ে তার খোলা দিগল কালো আর ব্রাউন সিল্কি চুল এলোমেলো হয়ে আওলা ঝাওলা হয়ে গেছে। সে চোখমুখ থেকে চুল সরিয়ে কানের পিছে গুজে চাদরটা গলা পর্যন্ত টেনে নিয়ে হাঁটু উঠিয়ে বসে ফারহানের দিকে দৃষ্টি তাক করে বলে, কি সমস্যা সাদ ভাই? ফারহান এতক্ষণ ইউসরাতের দিকেই তাকিয়েছিল। মূলত তার কার্যক্রম পরখ করছিল। মেয়েটা যখন ঠোঁটে ঠোঁট চেপে বিরক্ত হয়ে গাল প্রসারিত করে কথা বলে তখন বাম গালে গভীর একটা টোল পড়ে। গোলগাল মুখের পাশে এবং ঘাড় গলায় এলোমেলো চুল ল্যাপটে আছে। গায়ে গাঢ় সবুজ থ্রিপিস। চাদরটা গলা পর্যন্ত টেনে রেখেছে। হয়তো ওড়না নেই তাই এভাবে চাদর গায়ে দেওয়া। ফর্সা হাত দুটো চাদরের বাহিরে। হাত পায়ের উজ্জ্বলতা মুখ থেকে ৩-৪ শেড বেশি হবে। ফারহান দৃষ্টি সরিয়ে বড় করে শ্বাস ছাড়ে। নিজেকে স্বাভাবিক করে রাতের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, তুই ফারহার রুমে থাকতে গেলি কেন? তোকে নিশ্চয়ই সেখানে থাকতে বলা হয়নি। এসব কেমন কাজ রাত? ইউসরাত মুখ কাছুমাছু করে একটু ইতস্তত করে বলে, এক্সুয়েলি আমার অস্বস্তি হচ্ছিল। তাই আর কি? ফারহান হাতের নখ খুঁটতে থাকা মেয়েটার দিকে তাকায়। ভ্রুকুচকে বলে, পৃথিবীতে আর কেউ কখন কাজিন বিয়ে করেনি? নাকি তুই প্রথম? তুই যথেষ্ট বড় হয়েছিস। এমন আচরণ কেউ দেখলে যে সমস্যা তা নিশ্চয়ই বলে দিতে হবে না। তারপরও এমনটা কিভাবে করিস? ইউসরাত খুব বেকায়দায় পড়ে যায়। বাকি কাজিন বিয়ে আর তাদেরটা নিশ্চয়ই এক না? ফারহানের মনে তার হতে যাওয়া বউয়ের জন্য কি কোনো অনুভূতি নেই? চাইলেই কি সব কিছু এত সহজভাবে নেওয়া যায়? কই ইউসরাত তো মানতে পারছে না। অন্তত তার ব্যক্তিত্বের বাহিরেই তা। কি হলো, কথা বলছিস না কেন? ফারহানের কথায় ইউসরাত ভাবনা থেকে বের হয়। চাদরটা গলা পর্যন্ত সুন্দর করে টেনে সেট করে অন্য কিছু ভাবে। কাল ফারহানকে ভরকানোর জন্য অনেক কিছু করলেও কাজ হয়নি। বরং নিজেই বারবার বেকায়দায় পড়েছে। মাসুল তাকেই গুনতে হয়েছে। ইউসরাত কণ্ঠস্বর অত্যধিক নরম করে বলে, সরি ভাইয়া, আমাকে কেউ ফারহার রুমে যেতে দেখেনি। আমি আসলে এখানে কমফোর্ট হতে পারছি না। মাথা ব্যথা বেড়ে যাচ্ছে। ঘুমও প্রয়োজন। তাই আমি আপাতত ফারহার সাথে থাকতে চাই। তুমি নিশ্চয়ই বুঝবে। ইউসরাত ডান হাতের মাঝের ৩ আঙুল দিয়ে কপাল মালিশ করছে। চেহারায় ব্যথাতুর ভাব। সে নিশ্চিত কাজ হবে। কিন্তু অপর পক্ষের যুক্তিতে তার হাত থেমে যায়। সে মোলায়েম কণ্ঠে বলে, শরীরাত, তোমার কথা রাখা যাচ্ছে না। তোমার জন্য আমার অনেক কিছুই টলারেট করতে হচ্ছে। কোনো বাড়তি প্যাচাল না করে শুয়ে পড়ো। আমাকে আর বিরক্ত করো না। ইউসরাত হাঁ করে থেকে কোনো মতে ডাকে, ভাইয়া। ফারহান ততক্ষণে বাতি অফ করে দিয়েছে। বেড সাইড ল্যাম্প জ্বালিয়ে বিছানায় উঠে বসে ইউসরাতকে ঠেলে পাশে সরিয়ে কোল বালিশটা মাঝখানে রেখে শুয়ে পড়ে। কোল বালিশ সে বর্ডার দেওয়ার জন্যই নিয়েছে। বাম হাতে ল্যাম্প বন্ধ করে দেয়। এখন শুধু ক্ষীণ হলদেটে আলো রুমে বিরাজ করছে। ইউসরাত আহম্মকের মতো চেয়ে আছে। তাকে পাত্তাই দিল না। রাত, শুয়ে পড়ো। গুরুগম্ভীর পুরুষালী কণ্ঠ কানে বেজে উঠে। আমি? হুস। ইউসরাত পুরোটা শেষ করতে পারেনি। ফারহান মুখে আঙুল দিয়ে তাকে চুপ বুঝায়। আমাকে রাগাবে না। শুয়ে পড়ো। আজ থেকে রোজই তুমি এ রুমে আমার সাথে থাকবে। অভ্যাস করে নেওয়াটাই ভালো হবে। ফারহান সোজা হয়ে শুয়ে মাথার এক হাত এবং অন্য হাত পেটের উপর রেখে চোখ বুজে। ইউসরাত চোখ খিচে দাঁতে দাঁত চেপে হাত মুঠ করে বসে আছে। কাল না হয় অচেতনে থেকেছে তাই সমস্যা হয়নি। কিন্তু এভাবে সজ্ঞানে সাদ ভাইয়ের সাথে থাকাটা তার জন্য এক অসম্ভব ব্যাপার। সাদকে তো সে সত্যিই ভাই নজরে দেখে। তারপর বোনের স্বামী রূপে। অয়াচিত বিয়েতে তো আর এসব সত্য মিথ্যে হয়ে যাবে না। ইম্পসিবল। আই নেভার ক্যান ডু দ্যাট। আই কান্ট ইমাজিন হিজ এজ মাই বেটার হাফ। উফ। ইউসরাত অচেতন মনে বিড়বিড় করছে। হঠাৎ হেঁচকা টানে সে ধপাস করে বিছানায় পড়ে। মাথা বালিশের বাহিরে পড়ে। হাতেও কিছুটা ব্যথা পায়। ফারহান টেনে তাকে বালিশে উঠায়। ইউসরাত উঠতে নিলে কোলবালিশের বাহিরে নিচে পায়ের উপর তার ডান পা তুলে দেয়।
ইউসরাত অনেক কথা বলে ঠেলেও পা সরাতে পারেনি। ফারহান শক্তি খাটিয়ে শক্ত করে চেপে রেখেছে। দীর্ঘক্ষণ নীরব যুদ্ধের পর অজ্ঞত ইউসরাত সেভাবেই বসে থাকে। অনেক সময় পর ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। মরার মতো পড়ে থাকতে থাকতেই একসময় ঘুমিয়ে যায়। বেলা দ্বিপ্রহরে ইউসরাত ফারহার রুমে বসা। গায়ে তার দারুণ কারুকাজের জারুল রঙা ভারী শাড়ি। শাড়িটা অবশ্যই সিরাতের নামে কেনা না, এটি ইউসরাতের ফুপি নামক শাশুড়ির। শাড়িটা কেন দেওয়া হলো তা তার জানা নাই। ঘুম ভেঙেই বিছানায় এই শাড়ি আর সাথে কিছু গহনাসহ চিরকুট সাজানো দেখেছে। নির্দেশ ছিল এমন ঝামেলা না করে শাড়ি পরে নিবে। এগুলো সব মায়ের, তাই যুক্তি দেখাবে না। আজ তার ঘুমটাও ভালো হয়েছে। তার ঘুম ভাঙেনি, বরং বেলা 11টার পর সুন্দর করে তার ঘুম ভাঙানো হয়েছে। তারপর সুন্দর এই শাড়ি পরিয়ে সাজানো হল। অদ্ভুতভাবে তাকে কোনো কথা বলতে বা মতামত প্রকাশ করতে দেওয়া হয়নি। সুলতান ভিলায় আজ জমজমাট অবস্থা। ফারহানদের আত্মীয় স্বজন, ভাড়াটিয়াসহ বিজনেস রিলেটেড অনেকেই আসেছে। বিয়ে নিয়ে যে অনেক বড় একটা ঝামেলা হলো তা যেন সবাই ভুলে গেছে। কেউই সরাসরি তা নিয়ে কিছু বলছে না, বরং ইউসরাতকেই সাজিয়ে দেখানো হচ্ছে। ইউসরাত নিজ হাতের দিকে তাকিয়ে আছে, দৃষ্টি হাতের আঙুলে থাকা চকচকে সোনার আংটির দিকে। বাম হাতে 4টি আর ডান হাতে একটি, মোট 5টি আংটি বর্তমানে তার হাতে শোভা পাচ্ছে। পাশে কচকচে কিছু হাজার টাকার নোট রাখা, সবই সালামির। বউ পালানোর ঝামেলার জন্য ফারহানদের রিলেটিভ যারা সেদিন উপহার দিতে পারেনি তারা আজ বাড়ি এসে দিয়ে যাচ্ছে। ফারহানের নিজের আপন কোনো ফুপু নেই। চাচাতো, মামাতো, ফুপু, চাচারা সবাই আজ এসেছে। ইউসরাত গভীর চিন্তায় মগ্ন। এভাবে তাকে বিয়ে করা নিয়ে তো সমস্যা হওয়ার কথা, তাহলে হচ্ছে না কেন? বেলা সন্ধ্যা অতিক্রম হল, কিন্তু তাকে কেউ বাজে কথা বলা বা খোঁটা দিল না। সত্যি এত সহজে সবাই গলে গেল? বিশেষ করে রুনা বেগম কি করে শান্ত আছে? তিনি তো ইউসরাতদের দুবোনকে পছন্দই করেন না। শুধু তাদের বোনদের না, কিছু অজ্ঞাত কারণে গোটা গোলাম রব্বানী পরিবারই তার অপছন্দ। ইউসরাতের মাথায় চলমান এত প্রশ্ন হয়তো রাত থেকেই ঝট খোলা শুরু হল। রাত 9টার পর বাসা ধীরে ধীরে অনেকটা খালি হয়। ফারহা, ইউসরাত দুজনই হাফ ছেড়ে বাঁচে। আপাতত ফারহানের রুমে তারা ভাবি, ননদ রূপিসা সম্পর্কে বাঁধা 2জন কাজিন বসে আছে। ইউসরাত ঘোমটা টোমটা খুলে বাতাস খাচ্ছে। ফারহা সালামিতে পাওয়া টাকা গুনছে। রাত, এখানে গোটা 30,000 আছে। ইউসরাত খুশিই হয়। এত ঝড় সামলানো, সংসেজে আনি জিনিস নিয়ে কাটানো বা 2 দিন থেকে যে পরিমাণ চোখের পানি ক্ষয় হয়েছে, ফারহানের টর্চার সহ্য করেছে, তার বিনিময়ে এই আংটি আর টাকাই তার অর্জন। ধরতে গেলে এটা তার কষ্টের পারিশ্রমিক। রাত, টাকা তো অনেক পেলি, এত টাকা কি করবি, আমাকে কিছু দে। ইউসরাত মাথা উঁচু করে খপ করে টাকাগুলো ফারহার হাত থেকে নিয়ে নেয়। ফারহার চোখে চোখ রেখে বলে, যখন আমি বিপদে পড়েছিলাম তখন তুই কোথায় ছিলি? অনেক সাফার করার পর এই টাকাগুলো পেলাম, তাই এই টাকায় শুধু আমারই হক আছে। ফারহা মিনমিন করে, আমি কি করতাম? সে সময় কি আমার করার মতো কিছু আদতেও ছিল? তুই অন্তত মানা তো করতে পারতি, বা পাশে থাকতি। দেখ রাত, তুই ভালোই জানিস মামা আমার কথা শুনত না। তারপরও আমার প্রতি রাগ করা কি ঠিক? ইউসরাত ভ্রুকুচকে বলে, কিন্তু সাদ ভাই নিশ্চয়ই তোর কথা শুনত। তুই তো জানিস সাদ ভাইকে মানা আমার জন্য কতটা ইম্পসিবল। এমনভাবে কি সম্পর্ক হয়? তুই কমপক্ষে তাকে বোঝাতে তো পারতি। ফারহা ইউসরাতের বাম হাতটা নিজের হাতের মাঝে নেয়। সরি, দেখ যা হওয়ার তা তো হয়েই গেছে। এখানে কারো হাত ছিল না। এখন সম্পর্কটা স্বাভাবিক করা উচিত। তুই চেষ্টা করলে ঠিক পারবি। ভাইয়া তো খারাপ ছেলে না। এক কথায় বলতে গেলে সংসার করার মতো বেস্ট ছেলে সে। সেটা তুইও জানিস, অ্যান্ড আমিও। আমি তোর পাশে থাকব। ইউসরাত খুব চিন্তিত হয়ে বলে, আসলেই কি হাত ছিল না? সাদ ভাইয়ের মনে কি আপুর জন্য কোনো ফিলিংস নেই? আর যদি না থাকে তাহলে তো সেটা খুব অস্বাভাবিক ঠেকে। ফারহার তরফ থেকে যুক্তিযুক্ত কোনো উত্তর এলো না। ইউসরাত কথা ঘুরিয়ে নিল, আচ্ছা সব বাদ, আমার খিদে পেয়েছে। প্লিজ আগে কিছু খেতে দে। তোরা ভাই বোন দুজন কেমন?
একটা মানুষ অতিথি হিসেবে আসলো অথচ ঠিক করে খেতেও দিলি না। ফারহা তার বলার ভঙ্গিমায় ফিক করে হেসে দিল। হয়েছে, পেটে হাত না মেরে নিচে চল তোকে খেতে দি। ইউশরাত, ফারহা নিচে নেমে আসে। বাড়ির গ্রাউন্ড ফ্লোরে পার্কিং লট এবং একপাশে গুদাম করা। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর নিয়ে নিজেদের থাকার জন্য ডুপ্লেক্স করা। থার্ড ও ফোর্থ ফ্লোরে 4টা করে ইউনিট করে ভাড়া দেওয়া। ফারহাদের বাড়ির এরিয়া মোটামুটি অনেক বড়। তার বাবা দাদা তখন 3তলা পর্যন্ত করেছিল। বাকি 2তলা চাচা সালমান করেন। ডাইনিংয়ের কাছাকাছি এসে ফারহা ইউশরাতকে রেখে যায়। তুই এক কাজ কর, সব তো সাজানোই আছে, বসে খাওয়া শুরু কর। বাড়ি তো তোর চেনায়, লজ্জা পাওয়ার কিছু নেই। আমি রুকাইয়াকে ডেকে আনি। ইউশরাত সম্মতি দেয়। তার সত্যিই অনেক খিদে পেয়েছে। ফারহা চলে গেলে ঢাকনা তুলে সব আইটেম দেখতে থাকে। ছোট ছোট চিংড়ি ভুনা দেখে কয়েকটা মুখে দেয়। ছোট চিংড়ি ভুলা তার সবচেয়ে পছন্দের। সব দেখে সে চেয়ার টেনে বসে খাওয়া শুরু করে। এই মেয়ে, এসব কেমন আচরণ? বাড়ির অন্যদের রেখে তুমি একাই খেয়ে নিচ্ছ। বিয়ে হয়ে বাড়ি এসেছ 2 দিন হয়নি, এখনই শুধু নিজের স্বার্থ গুণা শুরু করলে। অন্তত ফারহানের অপেক্ষা তো করতে পারতে। নাকি তোমাদের 2 বোনকে শুধু অঘটন কিভাবে ঘটানো যায় তাই শেখানো হয়েছে, ভদ্রতা শেখানো হয়নি? এত বড় হয়েছ অথচ সাধারণ জ্ঞান নেই। খাবার দেখেই অভদ্রের মতো বসে পড়লে। ইউশরাত হতভম্ব হয়ে গেছে। মুখের সামনে এখনও ভাতের ছোট লোকমা ধরা। চোখে তার বিস্ময় আর অপমানের লেশ মিলেমিশে একাকার। রুনা বেগম এতটা ছোট করে কথা বলতে পারে তা তার জানা ছিল না। অপমানে তার খাওয়ার রুচি চলে গেল। সে সবে খাওয়া শুরু করেছিল। মাত্র 4 লোকমা খাওয়া হয়েছে। বড় কাচের প্লেটের মাঝে 2 চামচ ভাত আর পাশে চিংড়ি ভুনা ও 4 পিস গরুর মাংস রাখা। ইউশরাত হাতের লোকমায় তোলা ভাত পাতে রেখে দেয়। কিছু সময় থম মেরে থেকে নিঃশব্দে উঠে যায়। রুনা বেগম কপালে কয়েকটা ভাঁজ ফেলে তাকিয়ে আছে। তারপর বিরক্তি নিয়ে হাতের সালাদের প্লেট টেবিলে রেখে সবাইকে ডাকতে চলে যায়। ইউশরাত বেসিংয়ে হাত ধুয়ে কিছুক্ষণ নির্বে কিছু ভাবে। খাবার নিয়ে খোঁটা দেওয়াটা খুবই নীচ দেখায়। যদি কোনো আত্মমর্যাদাবান ব্যক্তিকে খাবারের খোঁটা দেওয়া হয় তাহলে সাধারণত তাকে আর কখন খাওয়াতে পারবে না। ইউশরাতেরও তাই হয়েছে। ফারহা, রুকাইয়ার খালাম্নি, মামিরা এসে ডাইনিংয়ে বসে। রুনা বেগমও কাজ শেষ করে আসে। পুরুষরা এখন কেউ বাসায় নেই। তারা পরে খাবে তাই সবাই খাওয়া শুরু করে। এই 5-6 মিনিটে ইউশরাত ততক্ষণে প্রস্থান করেছে। কি ব্যাপার, রাত খাবার রেখে চলে গেল? ওকে তো বললাম শুরু করতে, আমরা আসছি। ফারহা খাবার সাজানো প্লেট দেখে ভ্রু কুঁচকে নেয়। রুনা বেগম পাত্তা না দিয়ে বলে, ওর কথা ছাড়, খাওয়া শেষ তাই চলে গেছে। তুই বসে পড় ফারু। এমনিতেই অনেক দখল গেছে। মাত্রই তো আসলো। তাছাড়া প্লেট দেখে তো মনে হয় না ঠিক করে খেয়েছে। তোমরা শুরু করো ছোটাম্মু, আমি ওকে ডেকে আনছি। রুনা বেগম খপ করে তার হাত ধরে টেনে নিজের পাশে বসায়। ফারু, শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছি। ও ওর মন মতো চলে। তোর মনে হয় সেখানে তোকে পাত্তা দিবে? তাছাড়া আমি দেখেছি ও খেয়েছে। এখন তুই গেলেও আসবে না। তুই কথা না বাড়িয়ে খাতো। ফারহা মানতে পারছে না। তার মন বলছে ইউশরাত তেমন খায়নি। সবচেয়ে বড় ব্যাপার, ইউশরাত নিজেই বলেছে খিদে পেয়েছে, সেখানে এত কম নিশ্চয়ই খাবে না। সে বলেছে শুরু করতে, সেখানে অভদ্রের মতো শুধু নিজে খেয়ে নিশ্চয়ই চলে যাবে না। অন্যরা এত ভ্রুক্ষেপ করছে না। রুনা বেগম ফারহার পাতে খাবার তুলে দিয়ে তাকে খেতে তাড়া দেয়। পুরো দিন ফারহানের কাজে গিয়েছে। বাসায় নতুন বউয়ের উপলক্ষে ছোট্টখাট্ট একটা আয়োজন করা হয়েছে। এর পরিকল্পনা আগে থেকেই করা ছিল। শুধু পরিস্থিতি আর কোণে বদলে গেল। প্রায় 40-50 জন লোক হয়েছে। সে সাথে ফারহানদের বিজনেস রিলেটেড লোকও ছিল। তাদের খাতিরদারি করা, সুবিধা অসুবিধা দেখতে দেখতে ফারহানের সারাদিন গেল। অফিস নিয়ে অনেক কথাবার্তাও হয়েছে। ফারহানদের থাই ও রঙের ব্যবসা আছে। সেসবের পুরোটা এতদিন চাচা দেখেছে। সিদ্ধান্ত হয়েছে পরের মাস থেকে সেও জয়েন করবে। ফারহান ঘড়ি খুলে ড্রেসিং টেবিলে রাখে। শার্টের বোতাম খুলতে খুলতে আয়ন দিয়ে ইউশরাতের দিকে তাকায়। সে ডিভানে শুয়ে ফোন চালাচ্ছে।
মুখে কোনো ভাবই প্রকাশ পাচ্ছে না। রুমের ডানে ড্রেসিং টেবিল, মাঝে বিছানা এবং বাম পাশে ডিভান। আয়নায় তাকে দেখতে কিছুটা এঙ্গেলে তাকাতে হচ্ছে। কে জানি এ রুমে আসতে চায় না, তাহলে এখন এখানে কি করছে? ইউশরাত ফোন থেকে চোখ সরিয়ে ভ্রু কুঁচকে তাকায়। আজ মুড তার বড্ড খারাপ। যার দায় অবশ্যই ফারহানের। তার উপর আবার পিঞ্চ মারছে। তো কি আমি চলে যাব? আবার কেউ বেঁধে টেধে আনবে, এভাবেই সার্কাস চলবে আর বলির বখরি আমি হব, তাই তো? ফারহান শার্টটা গা থেকে খুলে ফেলে। এখন শুধু একটা গেঞ্জি গায়ে। আজ কিছুটা ভদ্র ভদ্র লাগছে তোকে। মনে হচ্ছে নতুন বউ শ্বশুর বাড়ি এসে লক্ষ্মী বউ হতে চাচ্ছে। ইউশরাত ফোন রেখে উঠে বসে। সব কিছু তার অসহ্য লাগছে। ফারহান এসে ডিভানে বসে। উহুম, কোনো আকামের প্ল্যান চলছে নাকি? এত শান্ত কেন বলতো? ইউশরাত জোরে শ্বাস ছেড়ে বলে, ভালো লাগছে না, প্লিজ বিরক্ত করো না। সে উল্টো ঘুরে পা গুটিয়ে ডিভানে শুয়ে পড়ে। ফারহান কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছে। রাত একটা কফি করে দে। উফ, খুব টায়ার্ড লাগছে, যা তাড়াতাড়ি কর। তৎক্ষণে আমি গোসল দিয়ে আসি। আমি পারব না। নিজেরটা নিজে করে নাও। ইউশরাত না উঠে উত্তর করে। তোকে এনেছি নিজে করার জন্য নাকি? চল একটা ড্রিল হোক। হয় এখন কফি করবি, না হয় আমার সাথে গোসল। দেখ, আমি চাইলে কিন্তু জোর করে তুলে নিতে পারব। ইউশরাত হতভম্ব হয়ে উঠে বসে। সাদ ভাই এমন অয়াচিত কথা কিভাবে বলতে পারে? ফারহান ভ্রু নাচিয়ে কোনটা মানবে তা জানতে চায়। ইউশরাত তার দিকে তাকিয়েই নেমে দরজার দিকে যায়। এখন মোটেও ঝগড়া করার এনার্জি নাই। এক সময় দেয়ালের সাথে বাড়ি খেয়ে ঠাস করে নিচে পড়ে। ইহ! ফারহান মুখে ব্যথাতুর অভিব্যক্তি করে। ইউশরাত উফ শব্দ করে উঠে। ফারহানের টিটকারি দেখে রেগে উঠে ঠাসঠুস পা ফেলে চলে যায়। সাদ ভাই কফি। সাদ ভ্রু কুঁচকে কিছুপল মগের ভিতরে হালকা ধোয়া উঠা তরলের দিকে তাকিয়ে আছে। হাতে নিয়ে মুখের সামনে নিয়ে আবার সরায়। রাত আগে তুই এক চিপ নে। কি হ? ফারহান একটু চুপ থেকে বলে, আগে তুই খা, তারপর আমি খাব। ছি! কি সব আবোলতাবোল বকছ? আমি কেন তোমার কফি খাব? আমার মুখেরটা তুমি খাবে, এসব অপ্রাসঙ্গিক কথা কোনো আক্কেলে বলো। এগুলো অতিরিক্ত হচ্ছে কিন্তু। সে এক পা দুই পা করে পিছে যাচ্ছে। দৌড় দিবে এমন সময় ফারহান তার হাত ধরে নেয়। ভাইয়া ছাড় বলছি। ছাড়ব, তার আগে তুই এটা খাবি। ইউশরাত কিছুতেই খাবে না। মুখ এদিক ওদিক নিচ্ছে। ফারহান তার দুই হাত বাম হাতে ধরে ডান হাতে মগটা ইউশরাতের মুখে চেপে ধরে। মাথা নাড়াচড়া করাতে কিছু তরল তার গায়ে পড়ে। মুখে মগ চেপে ধরাতে না চাইতেও কয়েক ঢোক খেতে হল। পুরো মগ খালি হলে ফারহান তাকে ছেড়ে দেয়। ততক্ষণে তার চোখ, মুখ টকটকে লাল হয়ে গেছে, চোখ থেকে পানি পড়ছে। ইউশরাত গলা ধরে ফ্লোরে বসে পড়ে।